সুপ্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে স্বস্তি নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার। আমদানি ব্যয় কমেছে, রপ্তানি বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহ। অর্থনীতির প্রায় সব সূচক ঊর্ধ্বমুখী ধারায় থাকলেও দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বহুদিন ধরে চলে আসা অস্বস্তি রয়ে গেছে। বহু বছর সরকারি বেসরকারি বিনিয়োগ 30 থেকে 31% আটকে থাকার পর গত অর্থ বছরে বিনিয়োগ হয়েছিল জিডিপির 31.23%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, চাহিদা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে হলে এবং 2021 সালের মধ্যে মধ্য আয়ে এবং 41 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে বিনিয়োগ জিডিপির 38 থেকে 40% নিয়ে যাওয়ার বিকল্প নেই। সংঘাতমুক্ত রাজনৈতিক পরিবেশ, রেকর্ড হারে বিদ্যুৎ জ্বালানির উৎপাদন বৃদ্ধি, সড়ক যোগাযোগ খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়নের পরেও কেন বিনিয়োগ বাড়ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিনিয়োগ বাড়াতে করণীয়। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম এবং হক গ্রুপের নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান। যাচ্ছে মূল আলোচনা। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, অর্থনীতির প্রায় সব সূচক ঊর্ধ্বমুখী এবং ভালো প্রবৃদ্ধি অর্জিত হলেও কাঙ্ক্ষিত অর্জন লক্ষ্যে যেতে যাচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে, সেটা আমরা পাচ্ছি না। কারণটা কি? একক কোনো কারণকে আমরা দায়ী করতে পারবো না, অনেকগুলো কারণ এখানে আছে। তবে আমরা একটা জানি যে আমাদের দেশের যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা বিশ্বের আমাদের সাথে কম্পেয়ারেবল যে সমস্ত দেশগুলো আছে তাদের তুলনায় কিন্তু অনেক বেশি। এবং এর মধ্যে যে সমস্ত কারণগুলো আছে, কিছু আছে এক্সপ্লিসিট কস্ট এবং কিছু আছে হিডেন কস্ট। যেমন আমরা এখনও কিন্তু দেখছি যে আমাদের ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন যথেষ্ট কিন্তু আমাদের জন্য ভালো না, বেশ খারাপ। আমরা হয়তো দেখেছি যে ইতিমধ্যেই 4 লেন বিশিষ্ট কিছু রাস্তাঘাট তৈরি করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আরও হওয়া উচিত ছিল বহু আগে। এখন কিন্তু আমাদের দরকার 8 লেন বিশিষ্ট। এরপর আসেন আমাদের যে বন্দরগুলো আছে, বিশেষ করে সামুদ্রিক বন্দর, সেখানে কিন্তু দেখবেন যে তার ক্যাপাসিটি কিন্তু আমাদের চাহিদার সাপেক্ষে কিন্তু অনেক কম। এবং এই বন্দরগুলোর যদি আমরা ক্যাপাসিটি বিল্ডিং না করতে পারি, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমরা কস্ট অফ ডুইং যে বিজনেস, এটা কিন্তু আমরা কমাতে পারবো না। একই সাথে আপনারা দেখবেন, যখন আমরা বিদেশি বিনিয়োগের কথা যখন বলি, তখন একটা দেশের সামগ্রিক বিষয়গুলো কিন্তু তাদের প্রায়োরিটির মধ্যে থাকে। যেমন এই মুহূর্তে যদি আপনি বলেন, যদি কোনো বিদেশি যদি এখানে বিনিয়োগ করতে চায়, তাহলে তার অনেকগুলো, যদিও আমরা বলছি যে বিডা হয়তো ওয়ান স্টপ সার্ভিস তারা চালু করেছে, কিন্তু সেখানে ল্যান্ড রেজিস্ট্রেশনের জন্য 3 থেকে 6 মাস লেগে যাচ্ছে, ইউটিলিটিস কানেকশনের জন্য 3 থেকে 6 মাস লেগে যাচ্ছে। এবং একই সাথে যে নেপথ্যের যে সমস্ত খরচগুলো আছে, যারা হয়তো স্থানীয়ভাবে কিছু দুর্বৃত্ত যারা আছে, তারা কোনো না কোনোভাবে তাদেরকে ডিস্টার্ব করছে। এবং আমাদের যে লেবার যারা আছে, হয়তো আমরা বলছি যে এটা খুব সস্তা, কিন্তু যেহেতু তাদের একটা বিরাট অংশ আনস্কিল্ড, যার ফলে হয় কি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা একটা দিক রয়ে গেছে। এরপরে আর একটা দিক হচ্ছে যে আমাদের যে ট্যাক্স সিস্টেম, আমাদের যে ভ্যাট সিস্টেম, এগুলোতে যখন তাদের যেতে হচ্ছে, তখন তাদের অনেক ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। আপনি দেখবেন ইভেন আফগানিস্তানের মতো দেশেও কিন্তু যে তাদের কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আমাদের চেয়ে অনেক কম। এবং অনেকগুলো কারণের ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে, জানেন যে তাদের যে ভ্যাট এবং ট্যাক্স সিস্টেম কিন্তু অটোমেশনে তারা নিয়ে এসেছে। এখন আমাদের এখানে যখন আপনি এটা ট্যাক্সটা যখন পে করতে যাবেন, আপনাকে অনেক টেবিলে ঘুরতে হচ্ছে, অনেক সময় নিতে হচ্ছে, প্লাস এর ভিতরে যে আবার নানা ধরনের লেনদেনের বিষয়টি আছে, সেটা তো আমরা দেখছি না, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো ঘটছে। এই সমস্ত আরও অনেকগুলো কারণ আছে, জাস্ট কয়েকটি হয়তো আপনাকে বললাম। জি, আপনার কাছে আবার আসবো। জনাব সৈয়দ নুরুল ইসলাম, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিনিয়োগ জিডিপির 34% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, অথচ দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ হয়েছে 31.23%। এর কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বিনিয়োগের যেই হারের কথা আপনি বলছেন, রাইটলি যদি পয়েন্ট আউট করে 34-35%-এর মধ্যে থাকা উচিত। কারণ বিনিয়োগের জাম্প করলে হয় কি যে মেইন স্ট্রিমের লোকজনের কস্ট অফ লিভিং বেড়ে যায়,
যেটাকে বলা হয় যে ইকোনমির একটা বড় ধরনের ফাঁদ। যেমন চায়নায় আমি প্রায় যাই, আমি একটা উদাহরণ দিয়ে কথাটা শুরু করছি, যে চাইনিজরা যদি বলেন যে আর ইউ হ্যাপি, একটা চাইনিজ মেয়ে বা একজন চাইনিজ মেন স্ট্রিমের লোকজন বলবে নো আই এম নট হ্যাপি। আবার যদি প্রশ্ন হোয়াই ইউ আর নট হ্যাপি, চায়না ইজ ফ্লাইং, বল দেখো আই ইউজ টু বাই ওয়ান বান এট 1 RMB, আই ইউজ টু গেট 2 bite. Now I'm buying the same bun at 1 RMB, I'm getting 1 bite. অর্থাৎ তার বানটা ছোট হয়ে গেছে, অর্থাৎ জীবনযাত্রার মান খরচ বেড়ে গেছে। আমাদের যে ট্রেন্ডটা একটা জায়গায় শ্লথ হয়ে গেছিল গত বছর পর্যন্ত, সেখান থেকে আমরা বেরিয়ে প্রায় 32-এর কাছাকাছি গিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 34-এ নিয়ে যাওয়া। আমি 38-40% বিনিয়োগের পার্সেন্ট অফ দ্য আপনার ইয়ার জিডিপির 38-40%-এর পক্ষের মানুষ আমি না, আমি 34-36-এর পক্ষের মানুষ। কারণ আমি মনে করি যে ইনভেস্টমেন্টের একটা কনজারভেটিভ মুভ থাকা উচিত। ইনভেস্টমেন্টের যে উচ্চ লম্ফনের কারণে আমি আপনার মতো লোকজন হয়তো অনেক বেশি উপকৃত হব, কিন্তু মেইন স্ট্রিম লোকজন ক্ষতিগ্রস্ত হয়, কারণ তখন সেটার কারণে আপনার যেটাকে বলা উন্নয়নের চাকাতে মেইন স্ট্রিমের লোকজন পিষ্ট হয়, কারণ ইনফ্লেশন রেট বেড়ে যায়। কিন্তু বিনিয়োগ যদি না হয় তাহলে তো আমাদের আমি বলছি যে কর্মসংস্থান সৃষ্টি হবে না। আমাদের বিনিয়োগের জিডিপির, আমাদের আসলে জিডিপির সাইজ আগে কত ছিল, এখন কত? 3 লক্ষ কোটি টাকার জিডিপির 30%, নাকি 2 লক্ষ কোটি টাকার জিডিপির 30%? আমাদের কিন্তু জিডিপি সাইজ ইজ গ্রোয়িং লাইক এনিথিং, প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকার উপর বেশি বেড়ে যাচ্ছে। সেই তুলনাটা আমি মনে করি যে ইজ নট ব্যাড। তবে হ্যাঁ, আমাদের কত 1 বছর পর্যন্ত আমরা জিডিপির রেশিওতে বিনিয়োগ 30-31-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছিল অনেক বছর, যেটা ইজ এ ভেরি ব্যাড সাইন ছিল। সেখান থেকে গভর্নমেন্ট এটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেটার ফল আমরা পেতে শুরু করেছি। আমি নিশ্চিত করে বলতে পারি আগামী অর্থ বছরে আমাদের জিডিপি রেশিও 35% এক্সপেক্টেড লেভেলে চলে যাবে। তার মূল কারণটাই হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যেই ক্যাপাসিটি বিল্ড আপ হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে। বিদ্যুতের সমস্যার অলমোস্ট সমাধান হয়ে গেছে। এলএনজি কানেক্টিভিটি হওয়ার পর আমাদের গ্যাস সমস্যার সমাধানও প্রায় হয়ে গেছে বলবো না, বা হওয়ার পথে। ঢাকা চট্টগ্রাম 4 লেন হওয়ার পরেও কাজ করছে না, কারণ 2টা ব্রিজ এখনো হয়নি। যে কথা বলেছিলেন যে আসলে ঢাকা চট্টগ্রাম 8 লেন দিলেও হবে না, কারণ আমাদের মতো ছোট দেশে সারফেসে কোনো রোড আপনি কাজ করবে না, কারণ বাড়ির পাশে মসজিদ, জুমার নামাজ হবে, কোরবানির গরুর হাট বসবে, শীতের সময় শস্য বসবে, ইট উইল নট। আপনাকে অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে। এই কথাটা কিন্তু আমি অনেক বছর ধরেই বলছিলাম। অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে যতক্ষণ না পর্যন্ত ঢাকা চিটাগং হবে ততক্ষণ 8 লেন 10 লেন কোনো কাজ করবে না। এখন কিন্তু প্রশ্ন আসছে যে আসলে ঢাকা চট্টগ্রাম অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার পরেও আপনার ইনফ্রাস্ট্রাকচারের সমস্যার সমাধান হবে কিনা? আমি বলবো হবো না, কারণ আপনাকে একটা মাথায় রাখতে হবে 55,000 বর্গ মাইল বা 56,000 বর্গ মাইলের দেশে 17 কোটি মানুষ বাস করি আমরা। সেখানে আপনি যত কথাই বলেন না কেন, আপনার যখন বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মুভমেন্ট বেড়ে যাবে, আপনি কলাপস হয়ে যাবেন। তাই কিন্তু একটা নতুন কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি, সরকারও কাজ করছে। আপনি খেয়াল করবেন সরকার যে ইজেড গুলো করছে সেগুলো কিন্তু নরমালি অর্থাৎ অর্থনৈতিক অঞ্চলগুলো করছে। মিরেশনাল ইজেড এর করার পেছনের যেই কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ওশান ফেস ইন্ডাস্ট্রি করতে, ওশান ফেস যাতে এই ফ্রেটটা এত দূরে নিয়ে যান। আপনি দেখেন আমি চিটাগংয়ের মানুষ হয়ে আমি একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি করেছি গাজীপুরে। এখন যখন আমি গাজীপুরে যাই নিজের কাছে লজ্জা লাগে যে হাউ স্টুপিড আই এম, যে আমার চিটাগংয়ের জমিটাকে ফেলে আমি ওখানে জমি না করে একটা কার্টন ফ্যাক্টরি করেছি আমি গাজীপুরে। হাজার ট্রাক আসে গাড়ি নিয়ে, প্রতি ট্রাকের ভাড়া 20,000 টাকা। আমার ওখানে লাইন ধরে ছোট রাস্তা দিয়ে যাই, তারপর সেটাকে আমি কার্টন প্যাকেজিং বানিয়ে আবার চিটাগংয়ে পাঠাই, আবার গাড়িতে করে। আমার এক জাপানি বন্ধু বললো যে তোমরা এই কাজটা কেন করো? লেটসে তোমরা যদি একটা ফ্লাওয়ার মিল করতে চাও, তুমি ফুড ব্যবসায় আছো, তুমি এখন তোমাদের ফ্লাওয়ার কনজামশন লেটসে 10 লক্ষ টন। বাংলাদেশের অর্থনীতি যে গতিতে আগাচ্ছে, 16 কোটি মানুষ যদি রুটি খাওয়া শুরু করে, তোমার ফ্লাওয়ারের কনজামশন হয়ে যাবে কয়েক লক্ষ টন। Why you are not thinking? রুটি খাওয়ার পরিমাণ বাড়ছে। Why you are not thinking to have a one flour mill in front of the Bay of Bengal or কর্ণফুলী? তুমি একটা শিপে করে গম এনে ওই গম সাইলোর মাধ্যমে ওখানে মিলিং করে ফ্লাওয়ার করে প্যাকিং করে ঢাকায় পাঠাবে। প্রতি টন, প্রতি গাড়ির দাম যদি 20,000 টাকা হয় ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে, তাহলে প্রথমেই আপনার কস্ট অফ ডুইং বিজনেস উনি যেটা বললেন বেড়ে গেল প্রতি গাড়িতে 20,000 টাকা। দেখেন বিদ্যুৎ পাওয়ার জন্য যে ঘুষ দিই, ভ্যাটের যে ফাঁকি দিই, সেগুলো চেয়ে অনেক বেশি কস্ট অফ ডুইং বেশি হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকায় মাল এনে আবার চট্টগ্রামে পাঠানো, যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্লোবাল কম্পিটিটিভনেস। আমরা কিন্তু এখন বাংলাদেশে বসে কিন্তু আমরা বিশ্বায়নের কাজ করি। আমরা শুধু বাংলাদেশে কম্পিট করতে হবে এই কথা ভাবলে কিন্তু আপনি ঠিক থাকতে পারবেন না। আমি বলি যে গ্লোবাল কম্পিটিটিভনেস, আমি যেটা রুটি বানাবো, আমি যেটা শার্ট বানাবো, এটা বাংলাদেশের মার্কেটে যতটুকু না কম্পিটিটিভ, তার থেকে অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে গ্লোবাল মার্কেটে। গ্লোবাল মার্কেটের কম্পিটিটিভনেস যদি করতে চাই,
আমরা পরিকল্পিত হোক বা অপরিকল্পিতভাবে হোক আমাদের গ্রোথ পয়েন্টগুলো আমরা গাজীপুর, সাভার, আশুলিয়া, নবীনগরে করে ফেলেছি, অ্যান্ড উই হ্যাভ টু কম্পেনসেট ফর দ্যাট। উই হ্যাভ টু কম্পেনসেট ফর দ্যাট, উই আর কম্পেনসেটিং। আপনি দেখেন একটা আমি আজকে আমার ছোট ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে এক ট্রাক কাপড় চীন থেকে ইম্পোর্ট করে চট্টগ্রাম বন্দরে এনে সেটাকে আমি গাজীপুরে নিয়ে 30,000 তো 40,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে সেখানে আবার 24, 25, 30 ঘন্টা ব্যয় করে গাজীপুরে ফ্যাক্টরিতে কাট অ্যান্ড সু করে গার্মেন্টস করে আবার পাঠাচ্ছে চিটাগং। সো আই এম স্টুপিড। আমার ফ্যাক্টরিটা যদি ফেনী থেকে চট্টগ্রামের যে এখনো জমি অবারিত জমি রয়ে গেছে সেখানে হতো, আজকে আমার ফ্যাক্টরিতে কালুঘাট বিসিকে হতো, তাহলে আমাকে এই কাপড়গুলো ট্রাকে করে চোর ডাকাতের ভয়কে ভিত্তি করে আপনার সাথে একদিন অনুষ্ঠানে আলোচনা করছিলাম, ঢাকা চট্টগ্রাম রোডে রাহাজানি হয়, চুরি হয়, তাই না? এগুলো রিস্কগুলো থাকতো না। আমরা আসলে বিরাট একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমাদের গ্রোথ পয়েন্টগুলো ময়মনসিংহ পর্যন্ত নিয়ে গেছি, বাট হয় ইউ হ্যাভ টু গো এক্সিট। আমার আমদানি এবং রপ্তানির উইন্ডোটা কোথায়? চিটাগং। যে এই জায়গাটা নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। জনাব কাজী তৌহিদুজ্জামান, আপনার অভিজ্ঞতা থেকেই শুনতে চাইছি, দেশে বিনিয়োগের পরিবেশ কতটুকু সন্তোষজনক? ধন্যবাদ। বিনিয়োগের পরিবেশ সন্তোষজনক আমি বলবো যে অবশ্যই সন্তোষজনক যদি এক কথায় বলা যায়, আবার অন্যভাবে বলি সন্তোষজনক নয় সেটাও বলা যায়। কেন? কারণ এটা কিন্তু একবারে লাভ দিয়ে হয় না, এটা ধীরে ধীরে হয়, ধাপে ধাপে হয়। বিনিয়োগের দুইটা খাত আছে, একটা হলো দেশি বিনিয়োগ, একটা বিদেশি বিনিয়োগ। যেমন বিদেশি বিনিয়োগের কথা বলি, সেই ক্ষেত্রে যদি তাদের জন্য দরকার একটা হলো আস্থার জায়গা। তারা যে একটা ইনভেস্ট করবে, ফ্যাক্টরি করে কালকে এখানে কোনো আনরেস্ট হয়ে গেলো, ফ্যাক্টরিটা তুলে নিয়ে যেতে পারবে না, সেটা তো পার্মানেন্ট একটা ইনভেস্টমেন্ট। তাকে সেই আস্থার জায়গাটা অর্জন করতে হবে। সেটা করতে হলে যেটা একদিনে হুট করে হয়ে যাবে না। আমি বলি যদি যেমন আমাদের লাস্ট নির্বাচনটা গেল, এটা নিয়ে কারো ক্ষেত্রে একটু সংশয় ছিল, আলটিমেটলি কিন্তু 5 বছরের জন্য আবার সবাই নিশ্চিন্ত হয়ে গেল। এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের দেশের জন্য একটা বিরাট ভালো কাজ হয়েছে যে এই ধারাবাহিকতা রক্ষা হবে এবং কনফিডেন্সের জায়গাটা, এবং এইটা আপনি দেখবেন এই 5 বছরে বাংলাদেশের জিডিপির গ্রোথ বা আপনি বিনিয়োগের গ্রোথটা অনেক বাড়বে। কেন বাড়বে? সেটার পিছনে কারণ হলো ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। মিজানুর রহমান সাহেব বলেছেন একটু আগে যেটা দরকার, এবং দেখবেন এই 5 বছরে অনেক ডেভেলপ হবে। সেক্ষেত্রে বিনিয়োগের জন্য অনেকগুলো জিনিস দরকার, যেটা হলো যে উনি বলেছেন যে আমাদের লিস্ট কস্টে আমরা ম্যান পাওয়ার পাই, কিন্তু যখন অদক্ষ লোক হয় তখন কিন্তু তার প্রোডাক্টিভিটি কমে যায়, তখন আলটিমেটলি কিন্তু কস্ট বেড়ে যায়। তো যখন একজন বিনিয়োগ করবে, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলি, গত 5-7 বছরে কিন্তু বিদেশি অনেক কোম্পানি বাংলাদেশে আসছে বিনিয়োগ করার জন্য, কারণ তারা জানে এখানে একটা বড় বাজার এবং এখান থেকে সারা ওয়ার্ল্ডে এক্সপোর্টও করা যায়। তো সেই ক্ষেত্রে তারা কেউই কিন্তু এককভাবে ইনভেস্টমেন্ট করতে রাজি না। আমার সাথে যেহেতু অনেকের আলাপ হয়েছে, আমি আলটিমেটলি এই জন্যে বলছি। তো সেই ক্ষেত্রে তারা কারো না কারোর সাথে এখানে যোগ দিতে চায়। কেন? কারণ এইখানে কিছু সমস্যা তারা আছে জানে, তারা স্টাডি করে আসে, যে এই যে যেমন ট্যাক্সের জায়গাগুলো, ভ্যাটের জায়গাগুলো, তারপরে যেটা আছে যে অন্য জায়গায় যে অনৈতিক ল্যান্ড রেজিস্ট্রেশন আর আদার্স যা আছে, লোকাল যদি কেউ না থাকে তার জন্য বিজনেস করাটা টাফ হবে। তারপর যার জন্য দেখবেন যে বিদেশি কোনো কোম্পানি এইখানে এসে এককভাবে বিজনেস করছে বা করতে চাচ্ছে এরকম না। আমি এখন যেখানে আছি, প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলাম, তো আলটিমেটলি সেখানেও গত কয়েক বছরে আমরা অনেকগুলো কোম্পানির সাথে আলাপ করেছি এবং যারা ইন্টারেস্টেড অনেক দিন ধরে, এবং তারা কিন্তু স্টাডি করে এসেছে। রিসেন্টলি আমরা এই হকের সঙ্গেও আমরা একটা উইপ্রো নামে জানবেন, উইপ্রো নামে একটা কোম্পানি আছে যাদের একটা ব্র্যান্ড আছে সন্তুর সাবান, আমরা এখানে প্রোডাকশন করি। তারা কিন্তু নিজেদের ফ্যাক্টরি করে নাই, তারা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে, বাট করেছে আমাদের ফ্যাক্টরিতে করবে। তারপরে আরেকটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, অলরেডি হয়তো আমরা ফেব্রুয়ারি মার্চে লঞ্চ করব। সবাই কিন্তু আসতে রাজি, আসতে চাচ্ছে, কিন্তু তাদের একটা ভীতির জায়গা আছে এবং তারা হয়তো এক্সপেরিমেন্ট করবে। এবং দেখবেন যে এখন বাংলাদেশে যতগুলো ইন্ডিয়ান কোম্পানি আছে, তারাও কিন্তু কেউ কারো না কারোর সাথে এসে বিজনেস করে আগে মার্কেটটা তৈরি করেছে, সিচুয়েশান দেখেছে, বুঝেছে, তারপরে নিজেরা হয়তো নিজেদের ফ্যাক্টরি করেছে। তো আলটিমেটলি এই জায়গাগুলো কিন্তু কিছুটা দূর হয়ে গেছে এবং আরও দূর হয়ে যাবে। আমার ধারণা যে এই 5 বছরে বাংলাদেশের গ্রোথটা একটা বিরাট পর্যায়ে যাবে এবং বাংলাদেশকে একটা ভিন্নভাবে দেখতে পাবেন। আমি খুব আশাবাদী এই জায়গাটায়। বাংলাদেশের আমি যদি বলি লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট, দুইটা মার্কেটের জন্যই কিন্তু বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট।
এত ছোট জায়গায় এত পপুলেশন, এত বড় একটা মার্কেট, এত ছোট জায়গায় বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি উর্বর ক্ষেত্র, যেখানে এই ভৌগোলিক অবস্থান, 17-18 কোটি জনসংখ্যা, ক্রয় ক্ষমতা সবকিছু বিবেচনায় কিন্তু সত্যি আপনার এটা একটি উর্বর স্থান। এটাকে আমরা আসলে কতটুকু কাজে লাগাতে পারছি? আমি যদি বলি একেবারে কাজে লাগাতে পারছি না তাও না, লাগাতে পারছি। এবং গত 10 বছরে আমি যদি বলি, যেহেতু একটা গভর্নমেন্ট ছিল, 10 বছরে যে জায়গাটা হয়েছে এবং আগামী 5 বছর যেহেতু সেম কন্টিনিউ হলো, এই ক্ষেত্রে কিন্তু একটা ওই যে পলিটিক্যাল আনরেস্ট এগুলো কিন্তু অনেক কমে এসছে। এবং এখন যদি আমি যদি বলি বিরোধী দল বা কোনো দল যদি এখন একটা হরতাল দেয়, হবে না বাংলাদেশে, এখন কোনো অবরোধ দিলে আর হবে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এইটাও কিন্তু আমি বলবো একটা আস্থার জায়গা। এবং এখন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারাই বিনিয়োগ করছে, আরেকটা হলো যেটা আমি বলছিলাম যে দেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে, এই সেভের জায়গাটা আছে। আর আমি আরেকটু বলবো যে দেশি বিনিয়োগের ক্ষেত্রে হোয়াইট মানি খুব দরকার। মানে এইখানে আমাদের দেশে এই জায়গাটা ব্ল্যাক মানি আর হোয়াইট মানির মধ্যে। জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে আসি, যে এই যে উনি যে এই যে হোয়াইট মানির কথা বললেন, এই জিনিসটা যদি আপনি একটু। আমি আসলে ব্ল্যাক মানি শব্দটা আমি ব্যবসা হিসেবে একদম ইউজ করি না, কারণ আমি মনে করি যে ডিসক্লোজড এন্ড আনডিসক্লোজড। ব্ল্যাক মানি হচ্ছে যারা 2 নম্বর ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে। আপনার আসলে প্রয়োজন পড়ে না ব্যবসা হোয়াইট মানি দিয়ে, কিংবা যদি বলি শুদ্ধ মানি সেটা দিয়ে করা সম্ভব। আমি এই বিষয়টি নিয়ে আপনার সাথে আরো ডিটেলস আলোচনা করব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি বিনিয়োগ বাড়াতে করণীয় নিয়ে। জনাব নুরুল ইসলাম, বিরতির পূর্বে যে বিষয়টি, এই যে হোয়াইট মানি কিংবা দেশের বিনিয়োগের ক্ষেত্রে জনাব তহিদুজ্জামান যে কথাটি বলছিলেন, আপনি কিভাবে এটাকে ছোট্ট করে বিশ্লেষণ ব্ল্যাক করবেন? মানি বলতে ব্যবসায়িক কোনো টাকা দেখি না, আমি আনডিসক্লোজড মানি বলতে পারি, ডিসক্লোজ এন্ড আনডিসক্লোজ। অনেক সময় অনেক ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে কষ্ট করে টাকা ইনকাম করে ট্যাক্স না দিয়ে এটাকে আনডিসক্লোজড মানি হিসেবে রেখে দিয়েছে, সেখান থেকে বের গিয়ে নিয়ে আসার প্রক্রিয়া। ব্ল্যাক মানি হবে ওইগুলো যারা মনে করেন অবৈধ ব্যবসা করছে, সোনা কারবারি করছে, আপনার মনে করেন হেরোইনের ব্যবসা করছে, ইয়াবার ব্যবসা করে, তাদের অর্জিত টাকাটাকে আপনি ব্ল্যাক মানি বলতে পারেন। কিন্তু মানে ওই জায়গায় ব্ল্যাক মানি বলাটা যথার্থ হবে, এবং তারা ওইসব টাকাগুলো কিন্তু মেইন স্ট্রিমের বিনিয়োগে কোনোদিন আসবে না, আপনি চাইলেও আসবে না, কারণ ওগুলো অন্য জগতের কাজ কারবার। আমরা মনে করি যে আমরা ব্যবসায়ীরা যখন আলোচনা করবো, আমরা অঘোষিত যেই মূলধন বাজারে রয়ে গেছে সেটা নিয়ে বেশি আলোচনা করলে আমাদের মনে হয় শোভনীয় হয়। তো এটা একটা বড় ব্যারিয়ার আমি মনে করি বলে, কারণ আপনি আমাদের যারা ফার্স্ট জেনারেশনের ব্যবসায়ী, আমরা কিন্তু একটা লিমিটেড কোম্পানি করার সময় পেইড আপ ক্যাপিটাল 50 লাখ টাকা দিয়ে করেছি। এখন আমি ইনভেস্টমেন্ট যখন করতে চাই, তখন কিন্তু আমার 50 লক্ষ টাকার পেইড আপ ক্যাপিটালটাকে যদি এখন 30 কোটি টাকা নিয়ে যেতে চাই, তখন কিন্তু আমার নিয়ে যাওয়া সহজ কাজ না, কারণ আমার কাছে ওই ডিক্লেয়ার্ড মানি নেই। ওই ডিক্লেয়ার্ড মানিটাকে নিয়ে আসার জন্য সরকার যদি কোনো উদ্যোগ নেই, অনেকবার নিয়েছে, যে কারণ ওই যে ব্ল্যাক মানি কালো টাকা সাদা করতে বললে কিন্তু মানুষজনকে আপনি পাবেন না। অঘোষিত মানিকে যদি আপনি ঘোষণা দেওয়ার সুযোগ দেন, টার্মগুলোকে চেঞ্জ করতে হবে আমাদের। কিন্তু আমরা অনেক আধুনিকান হয়ে গেছি, আমরা ব্ল্যাক মানি আর হোয়াইট মানি না বলে আমরা যদি বলি ঘোষিত মানি আর অঘোষিত মানি, তাহলে কিন্তু দুইটা টার্ম ইউজ করলাম আমরা, সেখানে কিন্তু অনেক স্বস্তির জায়গা তৈরি হয়। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ব্যারিয়ার। বাট আমার কাছে কেন জানি মনে হয় যেন থিংস আর মুভিং ভেরি ওয়েল, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনগুলো ছিল গত 10 বছর, সেগুলো অনেকটা কাটিয়ে উঠেছে, বাট উই হ্যাভ টু গো লং ওয়ে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি, কারণ আমার একটা তথ্য যেটা দিই, এই দেশকে যদি আপনি মধ্য আয়ের দেশে নিয়ে যেতে চান, আপনার টোটাল এক্সটার্নাল ট্রেড অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়ে যাবে $150 বিলিয়ন। আমাদের কিন্তু এখন ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট মিলে $75-80 বিলিয়ন। $75-80 বিলিয়ন হ্যান্ডেল করতে গিয়ে ঢাকা শহর অবরুদ্ধ, ঢাকা চট্টগ্রাম রোডে যেতে পারি না, গত 4 মাস ভয় আমি গাজীপুর যাই না। আপনি এখন যদি এই মুহূর্তে যদি মনে করেন বাংলাদেশের কোনো প্রান্তে গাড়ি চালিয়ে যাবেন, আপনি যেতে পারবেন না। এটা কিন্তু কি জন্য? এটা কিন্তু আউটকাম অফ মাই অপারেশন, অর্থাৎ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের আউটকামের কারণে। আপনি 12টার সময় আপনি দেন ধানমন্ডিতে, ট্রাকের লাইনের জন্য আপনি যেতে পারবেন না। তার অর্থ এই নয় যে কোনো জায়গা থেকে উল্লাস করে বাড়ি ফিরতে, তা না। কিন্তু আমি কিন্তু সবসময় একটা কথা বলি, 55,000 বর্গ মাইলের দেশে 17 কোটি মানুষ বাস করে। আমাদের বাস করার যেখানে জায়গা নেই, সেখানে ইন্ডাস্ট্রি করবেন কোথায়? তাই আমাদেরকে কিন্তু এখন ভাবতে হবে, কুমিল্লা থেকে চট্টগ্রামের রাস্তার 2 পাশে যে জমি আছে, সেগুলোই হয়ে যাবে আমাদের আগামী দিনের শিল্প অঞ্চল। আপনাকে এখন যদি ইনসেন্টিভ দেয়, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি বলবো আশুলিয়া থেকে গার্মেন্টস ফ্যাক্টরি সরিয়ে নিয়ে আসুন, আমি আপনাকে ট্যাক্স বেনিফিট দেবো।
জি, কারণ খুবই- আপনাকে খুবই- খুবই- কারণ আপনাকে কিন্তু ওশান ফ্রন্ট ইন্ডাস্ট্রি করতেই হবে। মিরসরাই যে ইজেটটা করা হচ্ছে সেখানে আমরাও যাচ্ছি, আমরা বেশ বড় বড় ইনভেস্টমেন্টে যাচ্ছি। কেন আমি চিন্তা করছি এবং ওইদিকে মংলাকে যদি আপনি চিন্তা ওশান করেন, এন্ড রিভার ফ্রন্ট ইন্ডাস্ট্রি না করে আমি যদি আশুলিয়া, গাজীপুর, সৈয়দপুরে যদি ইন্ডাস্ট্রি করি সেটা তো বাবা এক্সপোর্ট করতে হবে, তাই নাকি? তাই আমি মনে করি আমাদের দেশটাকে বাঁচাতে হলে মধ্য আয়ের দেশে যাওয়া খুব কঠিন কাজ না আশিক ভাই। মধ্য আয়ের দেশে আমরা চলেই গেছি। একটা অর্থনীতি একটা টার্ম আছে যে সেটা মিডল ইনকাম ট্র্যাপ। মিডল ইনকাম ট্র্যাপ থেকে বেরিয়ে যাওয়া কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ, কারণ সেখান থেকে বেরোতে হলে আপনাকে কিন্তু একটা বড় ধরনের গুণগত পরিবর্তন আনতে হবে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রস্তাব করব, নীতি নির্ধারকরা যদি বলেন যে কুমিল্লা থেকে চিটাগং পর্যন্ত রাস্তার দুই পাশে কেউ ইনভেস্টমেন্ট করলে গভর্নমেন্ট তাকে এক্সট্রা ইনসেন্টিভ দেবে, তাহলে এটা কিন্তু কাজ হবে। জি, অধ্যাপক মিজানুর রহমান, বিনিয়োগের সঙ্গে অর্থনীতির সম্পর্কটা আসলে কি, এবং সঠিক বিনিয়োগ না হলে কি ধরনের অভিঘাত অর্থনীতির উপর পড়তে পারে? অর্থনীতির তো বেসিক জায়গায় তো বিনিয়োগ। যদি সঠিকভাবে আমরা বিনিয়োগ না করতে পারি এবং বিনিয়োগ করার পর যদি সেটার যদি যথাযথ ইউটিলাইজেশন যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে তো আমাদের জিডিপি ধরে রাখা সম্ভব না এবং কোনোভাবেই অর্থনীতির প্রবৃদ্ধি সম্ভব না। তবে নুরুল ভাই যে কথাগুলো বলেছেন যথার্থই বলেছেন, কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু আমাদের আছে। আমরা যদি সেগুলোকে যথাযথভাবে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে সরকারের যে পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু আনটাস্ট বা লেফট আউট থেকে যাবে। আমরা যদি একটু প্রাইভেট এবং পাবলিক সেক্টরটাকে যদি দেখি আমরা, যেটা হয়তো আমরা এখনো বলি নাই, যে আমাদের পাবলিক খাতে কিন্তু কন্ট্রিবিউশন অ্যারাউন্ড 18 to 20%, এবং সেক্ষেত্রে আমাদের পাবলিক সেক্টরের যে বেশ কিছুটা মানে সমস্যা যে আমাদের আছে, এবং আমাদের যে ক্যাপাসিটি যে লেভেলে থাকার কথা, ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি যেখানে আমাদের যে ঘাটতি আছে, প্লাস স্বচ্ছতার যে কিছুটা ঘাটতি আছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। আর একটা জিনিস আপনি দেখবেন যে কিছুদিন আগেও দেখবেন যে সিপিডি থেকে কিন্তু একটা কথা বলেছিল যে গত 9 বছরে 10টা ফাইন্যান্সিয়াল স্ক্যামে ব্যাংকিং সেক্টর কিন্তু অলমোস্ট ধরাশায়ী, এবং সেখানে আমরা দেখেছি 22,500 কোটি টাকার মতো কিন্তু লোপাট হয়েছে বিভিন্নভাবে। এখন আলটিমেটলি কিন্তু এই টাকাগুলো কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু ব্যাংকের কস্ট হিসাবেই কিন্তু পরিগণিত হয়। যদিও বলা হয়েছে যে 6% হচ্ছে আপনার ডিপোজিট রেট এবং 9% হচ্ছে আপনার লেন্ডিং রেট, কিন্তু বাস্তবে কিন্তু বেশিরভাগ ব্যাংকগুলো কিন্তু করতে পারছে না। এখন আপনি যদি নর্থ আমেরিকাতে যদি আপনি যান, আপনি যদি মানে আপনার ইউরোপে যদি যান, সেখানে কিন্তু 3 to 4% কিন্তু তারা লোন নিতে পারছে এবং তারা বিনিয়োগ করতে পারছে। এখন আমাদের একজন ব্যবসায়ী যখন 10 থেকে 12% যখন সুদটা মানে লোনটা নিচ্ছে, এবং এর ভিতরেও কিন্তু অনেকগুলো হিডেন কস্ট আছে, সেটা তো আপনি জানেনই, সব মিলিয়ে তখন সে গ্লোবালি সে কম্পিট করবে কিভাবে। তবে এই বিষয়গুলো যেহেতু প্রকাশিত হয়েছে, আমার ধারণা ভবিষ্যতে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এগুলো অবশ্যই বিবেচনা আনা হবে, এবং ভবিষ্যতে যদি এই ধরনের স্ক্যামগুলো না হয় সেটা কিন্তু আমার মনে এটা বিবেচনায় রাখা হবে। আর একটা জিনিস এখানে বলা দরকার যে আমাদের এই মুহূর্তে কিন্তু বিদেশি বিনিয়োগ যেটাকে আমরা বলি এফডিআই, সেটার পরিমাণও কিন্তু তুলনামূলকভাবে কম। যদিও মানে যদি 5-7 বছরের যদি আমরা একটা টাইম হরাইজন যদি আমরা দেখি, তুলনামূলকভাবে এখন একটু ভালো, কিন্তু সেটা কিন্তু ইনসিগনিফিক্যান্টলি গুড। তার কারণ হচ্ছে আমাদের এখনও $2.4 বিলিয়ন মতো কিন্তু আমাদের আংটার্ডের যে তথ্যটা ছিল, অথচ আপনি দেখেন মিয়ানমার, যেটা কিন্তু আমাদেরই মতো বা আমাদের যে কোনো ক্ষেত্রে তারা অনেক পিছানো, তাদেরও কিন্তু বিদেশি বিনিয়োগের পরিমাণ অ্যারাউন্ড $6 বিলিয়ন। এবং আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক কিছুদিন আগেও তার একটা রিপোর্ট বের করেছে, সেখানে ইজ অফ ডুইং বিজনেস, সেখানে 190টা দেশের ভিতর আমাদের দেশের অবস্থান হচ্ছে এখন 176 সম্ভবত, যেখানে আপনি দেখবেন যে আপনার আফগানিস্তানের অবস্থান 165, যেটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। এমনকি আমাদের চেয়ে ইন্ডিয়া কিন্তু দেখবেন অনেক আগানো, 77। গত 10 বছরে তাদের পজিশন যেভাবে উপরে উঠেছে, কিন্তু সেই দিক থেকে কিন্তু আমরা অনেক নিচে নেমে গিয়েছি। কিন্তু আমি বলছি যে বিনিয়োগের যে বিষয়টি, সুতরাং সামগ্রিকভাবে যদি আমরা এই জিনিসগুলোকে যদি আমরা না আনতে পারি, দেখেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে যদি অ্যাট্রাক্ট করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের কিন্তু মানে খুব কৌশলী হতে হবে। মানে আপনাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি এখনও
কমার্শিয়াল কাউন্সিলর কিন্তু অনেক জায়গায় নাই। এবং যখন কোনো বিদেশি যখন এদেশে বিনিয়োগ করতে আসবে, তার কিন্তু ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে কিন্তু ওই দেশে যে আমাদের এম্বাসি আছে, এবং সেখানে তারা কিভাবে হ্যান্ডেল করতে পারছে, তাদেরকে কতটুকু কনভিন্স করতে পারছে। বাংলাদেশ যে একটা ইমার্জিং একটা বুমিং দেশ, এই জিনিসগুলো তাদেরকে তো বোঝানো দরকার। আমার কেন যেন মনে হয় এই ল্যাপসগুলো কিন্তু আমাদের রয়ে গেছে। সরকারের এখন দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো অ্যাড্রেস করা, যাতে আমাদের বিনিয়োগ বান্ধব পরিবেশটা যাতে সৃষ্টি হয়, এবং আমাদের বিদেশি বিনিয়োগ একইভাবে আমাদের বেসরকারি বিনিয়োগ যাতে এখানে বেশি পরিমাণ হয়, যাতে আমাদের গ্রোথ একই সাথে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন যাতে বাড়ে, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ। যেমন বিশ্লেষকদের অনেকেই বলছেন যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এখন ছোট ছোট পণ্য উৎপাদন করছে, এবং এর ফলে প্রতিযোগিতা টিকতে না পেরে এই যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারা কিন্তু হারিয়ে যাচ্ছে, কিংবা তারা একটি অসম প্রতিযোগিতার মধ্যে পড়ছে। আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। আমি এইটার সঙ্গে দ্বিমত পোষণ করি। একটু দ্বিমত মানে আমি এই যে কথাটা যে হারিয়ে যাচ্ছে এই জায়গাটায় আমি বলবো এটা ওপেন মার্কেট, সবাই সব কিছু করতে পারে। তো একটা বড় প্রতিষ্ঠান যদি ছোট পণ্য করে তার কস্টিং বেশি, কিন্তু কারণ তার অপারেশনাল কস্ট বেশি। তো সে যদি একটা ছোট পণ্য বা একেবারে কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো করে সেগুলো যদি করে চলতে পারে, চালাতে পারে, কস্টিংয়ে মিলাইতে পারে, অসুবিধা কি? এটা তো কম্পিটিশান হচ্ছে মার্কেট। এবং যেটা মনে করেন ছোট্ট একটা কোম্পানি যার অফিস নাই ওরকম, তো যার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নাই, যার ট্রান্সপোর্টেশন কস্ট কম, ছোট্ট এলাকার মধ্যে সে প্রোডাকশান করে, ওইখানেই সে বিক্রি করে, তো তার যেই কস্ট আর একটা ন্যাশনাল কোম্পানি তার কস্ট তো সেম হবে না। তো সেই ক্ষেত্রে এই আমি মনে করি উল্টাটা, যে যদি একটা ছোট প্রোডাক্ট বড় কোম্পানিগুলো করে সেটা মার্কেট বড় হয়। এবং আপনি রিসেন্টলি যদি খেয়াল করবেন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে তাই হয়েছে, যেগুলা কটেজ ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ছিল, ছোট একটা লোকাল প্রোডাক্ট ছিল, সেটা কিন্তু এখন ন্যাশনাল প্রোডাক্ট হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। আমি তো মনে করি এটা ভালো সাইড। বরং বড় কোম্পানি সবাই আসা, তাতে অনেক কিছু লার্নিং হয়। ছোট কোম্পানি অনেক ভুল করতে থাকে প্রোডাক্টের কোয়ালিটির জায়গায়, প্যাকেজিংয়ের জায়গায়, বরং তারা অন্যরা আসলে সেটা শিখে। আপনি যদি আজ থেকে 20-30 বছর আগে দেখেন বিস্কিটের প্রোডাক্টটি প্যাকেট হতো কাগজের প্যাকে, এখন কিভাবে প্যাক হয়, কোত্থেকে শিখলাম আমরা? অন্যেরা আসছে বাইরের কান্ট্রিগুলো, একসময় সিঙ্গাপুর থেকে র্যাপার আসতো, এখন এখানে অনেক ফ্যাক্টরি হয়েছে। এইগুলা তো আলটিমেটলি এই বড় কোম্পানিগুলো যে জায়গায় আসছে বলেই কিন্তু এই চেঞ্জগুলো আসছে। এবং আমি মনে করি যে বড় কোম্পানিগুলোর সমস্ত এখন তো যেমন প্রাণ সব করে, একটা ভালো সাইডও আছে যে এই মার্কেট সাইজগুলো বড় হচ্ছে, এবং এই মার্কেট সাইজগুলো সবাই কম্পেয়ার করতে পারছে, এবং কোয়ালিটিটাকেও কম্পেয়ার করতে পারছে, এবং ইম্পোর্টও হচ্ছে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে এই ব্যাপারটি জানতে চাই যে এটা কি আসলে কোনো রকম অভিঘাত ফেলে, এই যে বড় কোম্পানিগুলো যখন ছোট উদ্যোক্তারা, কিংবা আগে যে আপনার এলাকায় এলাকায় ছোট ছোট ফেরি করে যে জিনিসগুলো বিক্রি করতো, বড় বড় কোম্পানিগুলো এই কাজগুলো করার ফলে তাদের উপর কোনো অভিঘাত পড়েছে কিনা? একটা জিনিস হলো যে ওপেন মার্কেটে যদি আমরা বিশ্বাস করি, জি, তাহলে যে যেখানে স্বস্তি পাবে সে সেখানেই যাবে। এখানে আমাদের রেস্ট্রিক্ট করার কিন্তু জায়গা নাই। তবে যদি আমরা পলিসির মাধ্যমে তাদেরকে যদি অন্য প্রায়োরিটি খাতে যদি নিয়ে যেতে পারি, সেটা আরেকটা দিক। কিন্তু ওপেন মার্কেটে কিন্তু আপনি কাউকে রেস্ট্রিক্ট বা রেস্ট্রেইন করতে পারবেন না। সে যেখানে তার কম্পিটিটিভনেস যেখানে ভালো, সে সেখানেই ঢুকবে, এটাই কিন্তু হওয়ার কথা। এবং আমি মনে করি কিন্তু আমরা যেখানে যে কথাটি বলি যে স্থানীয় বাজার সুরক্ষার কথা যখন বলি, সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশের আপনি দেখবেন দীর্ঘদিন যাবত যে সমস্ত কোম্পানিগুলো গভর্নমেন্টের সাবসিডি নিয়ে টিকে ছিল, তারাই শুধুমাত্র টিকে থাকার জন্যই তারা টিকে আছে, যাতে গভর্নমেন্টের সাবসিডিটা পায়। সুতরাং এরা কিন্তু কখনো ম্যাচিউর হয়নি, এবং এরা কিন্তু সেইভাবে গ্রো আপ করেনি। দে বিকেম ওল্ডার, কিন্তু দে ডিডন্ট গ্রো আপ, তারা কিন্তু আর বড় হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি এটাকে ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া উচিত। যদি তার কম্পিটিটিভনেস থাকে তাহলে হি উইল সার্ভাইভ, আর তা না হলে হি উইল গেট আউট ফ্রম দ্য মার্কেট, এবং এটাই কিন্তু হওয়া উচিত। তবে একেবারে শিশু পর্যায়ে যখন একেবারে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে, ফর দ্য টাইম বিং একটা সাপোর্ট দেওয়া যেতে পারে। তাও তাকে বলে দিতে হবে এই সাপোর্ট কিন্তু একটা সময় পর থেকে দেওয়া হবে না, বাই দিস টাইম তোমার এফিশিয়েন্সি। ইসলাম, আপনি সুরক্ষা দেওয়ার ব্যাপার কিংবা ওপেন মার্কেটের ব্যাপারটা স্থানীয় বাজারকে সুরক্ষার জন্য আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমি কনজারভেটিভ মার্কেট ইকোনমির প্লেয়ার। আমি নিজেকে মনে করি যে আমার মার্কেট ইকোনমির ছাত্র আমি।
মার্কেট ইকোনমিতে কাজ করছি, আমার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, আমাকে যদি বলা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমি বলবো কনজারভেটিভ মার্কেট ইকোনমি। কনজারভেটিভ মার্কেট ইকোনমি বলতে কি বোঝায়? আপনি যদি আজকে বলেন যে প্যাকেজ প্রসেস ফুডে আমরা কিন্তু হক, আপনি হক থেকে এসেছি না, হক বলেন, ওয়েল ফুড বলেন, আমরা গত 5-10 বছরে অনেক উন্নতি করেছি। তার একমাত্র মূল কারণটাই হচ্ছে আমাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, বা ইম্পোর্টেড বিস্কিট প্রসেস গুডসের উপর প্রায় 300% ট্যারিফ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাকে কিন্তু সুযোগ করে দিয়েছে, সুরক্ষা দেওয়া হয়েছে। এখন যদি আপনি মালয়েশিয়া থেকে বিস্কিট এনে ওয়েল গ্রুপের সাথে বা হকের সাথে তুলনা করবেন, সরি, দেখেন কম্পিটিভ। আমি যদি এই সুরক্ষাটা না পেতাম তাহলে হয়তো আমি তখনই মরে যেতাম। কারণ আপনি দেখেন যে একটা বিস্কিট আছে লেক্সাস, মালয়েশিয়ান বিস্কিট, এটাই আপনি খেয়েছেন, এখন আপনি খান, মনে করেন যে মালয়েশিয়ান লেক্সাস খান, আসলে কিন্তু মালয়েশিয়া থেকে কোনো লেক্সাস আসে না, বাংলাদেশি লেক্সাস। কোনটা অলিম্পিক করছে, কোনটা হক করছে, কোনটা অমুকে করছে, আমি করি নাই। কারণ আমি আবার বিশ্বাস করলাম লেক্সাস কেন আমি প্রমোট করব, আমারটাই করব। গত 10 বছরে আমার যে অভিজ্ঞতা, ফুড প্রসেস ফুড সেক্টরে যেভাবে আমাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, সেজন্যই আমি বলি অর্থনীতিতে হয়তো কনজারভেটিভ মার্কেট ইকোনমি কনসেপ্ট কেউ লিখেছেন কিনা আমি জানি না, সুযোগ পেলে আমি লিখতাম বা বলতাম। আই এম বিলিভার অফ দ্য কনজারভেটিভ মার্কেট ইকোনমি, যে অর্থাৎ আপনাকে একটা সুরক্ষা দিতেই হবে, আবার সুরক্ষাটাকে মনিটর করতে হবে। আমি শুধু একটা জায়গায় ইয়ে আছে, ওনার সাথে একমত হচ্ছে সাবসিডাইজড সুরক্ষাতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না কোন একটা সেক্টর লস করছে তাকে সাবসিডি দেবেন, সেটা আমি বিশ্বাস করি না। আমি বলি যে কনজারভেটিভ মার্কেট ইকোনমিতে আমি স্বস্তি বোধ করি, অনেস্টলি স্পিকিং। আমি ইকোনমির ছাত্র না হলেও আমি কনজারভেটিভ মার্কেট ইকোনমি নিয়ে প্র্যাকটিস করি, কোনো জায়গায় কথা বলার সুযোগ পেলে সেখানে করি। আজকালকার রাজনীতি আমাদের বন্ধু বান্ধবরা সবাই পলিসি মেকার, সেখানে গিয়ে আমি বলি যে ভাই, অর্থনীতিবিদরা যদি বা কোনো জায়গায় বলে না যে কনজারভেটিভ মার্কেট ইকোনমি, লেটস টক অ্যাবাউট দ্য কনজারভেটিভ মার্কেট ইকোনমি। তাই আমি মনে করি লার্জ ইন্ডাস্ট্রিগুলোর সাথে এসএমই গুলোকে কিছুটা প্রোটেকশন দেওয়া উচিত, কিছুটা সাবসিডাইজ দেওয়া, কিছুটা মানে একেবারে ফুল সাবসিডাইজ দিলে পরে দাঁড়াবে। আমাদেরকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে এসএমইটাকে আরো একদম শেষ পর্যায়ে আপনি যদি বলেন অভ্যন্তরীণ এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে স্বল্প এবং দীর্ঘমেয়াদে কি করা উচিত, একদম ছোট্টভাবে যদি বলেন। আমি একটু আগে যেটা বলেছিলাম যে আগামী 5 বছর আমাদের জন্য একটা বিরাট অবারিত সম্ভাবনার সময়, এবং বাংলাদেশে আমি আশা করি, আমি যেটা মনে করি, এবং আপনি 5 বছর পর আপনার সাথে দেখা হলে আমার মনে হয় আবার কথা হবে যে 5 বছরে বাংলাদেশ কি করে কোথায় গেছে, এবং সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আমার ধারণা যে আগামী 5 বছরে যেটা হবে, যেটা অতীত বাংলাদেশের কখনোই এটা হয়নি। কারণ অলরেডি কিন্তু বিভিন্ন কোম্পানিগুলা স্টাডি করে রেখেছে, তারা ওয়েট করছিল। আপনি দেখবেন 1-2 বছরের মধ্যে অনেক নতুন ইন্ডাস্ট্রি হবে যেগুলা বিদেশিদের বিনিয়োগ আছে, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আপনি মনে করছেন? আপনারা যদি সময় পাই, আমি বিদেশি বিনিয়োগ, আমি কিন্তু খুব বেশি বিদেশি বিনিয়োগ ডিপেন্ডেন্ট ইকোনমিতে বিশ্বাস করি না। আপনি দেখেন বিদেশিরা কিন্তু আসে একটা এক্সিট প্ল্যান নিয়ে, ওরা ইনভেস্ট করে, তার এক্সিট প্ল্যান থাকে। আর আমি যারা স্থানীয় বিনিয়োগকারী, কোনো এক্সিট প্ল্যান নেই, আমি মরবো বাঁচবো সব এই দেশে। তাই আমি মনে করি আমাদের কাছে লোকাল ইনভেস্টমেন্টটাকে আরো একটা শক্ত জায়গায় নিয়ে গিয়ে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অঘোষিত একটা নিয়ম আছে, বিদেশিরা এখানে ইনভেস্ট করলে বিজয়ী মেম্বারশিপ দেয় না। এটা তার লাভ কি হয়েছে, আমরা কিন্তু শক্ত জায়গা তৈরি করতে পেরেছি। এখানে যদি চাইনিজদেরকে ওপেন করে দিতেন কার্টেন সু করার জন্য, হয়তো আমার মতো লোক বেঁচে থাকতেন না। আনঅফিসিয়াল ব্যারিয়ার কিন্তু এখানে কিন্তু সাবসিডাইজ বলা যাবে না, চাইনিজদেরকে বা বিদেশিদেরকে আমরা কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসতে দিচ্ছি না। ইম্পোর্ট অর্থাৎ বাংলাদেশের ইনভেস্টমেন্ট পলিসিতে কিন্তু কোনো ব্যারিয়ার নাই, কিন্তু বিজিএমইতে যান, বিজিএমই আপনাকে মেম্বারশিপ দেবে না। বিজিএম মেম্বারশিপ পাচ্ছেন না তো আপনি বন্ড লাইসেন্স পাবেন না, বন্ড লাইসেন্স পাচ্ছেন না তো আপনি ইন্ডাস্ট্রি শুরু করতে পারবেন না। আনঅফিসিয়াল এটা ব্যারিয়ার। তাই আমি মনে করি যে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট লাগবে ইনোভেটিভ জায়গায়। আপনি যদি বলেন স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে কিংবা বিনিয়োগ বাড়ানোর জন্য কি করবেন? আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত আমাদের কম্পিটিটর যে সমস্ত দেশগুলো আছে, তাদের সাথে সঙ্গতি রেখেই আমাদের কিছু পলিসি নির্ধারণ করতে হবে। তো সেটা যদি একটা করা হয় তাহলে এটা ভালো হবে। প্লাস বিদেশি বিনিয়োগকারী যারা, তারা যাতে এখানে যাতে আস্থার সাথে কাজ করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং অভ্যন্তরীণ বিনিয়োগকারী তারাও কিন্তু তাদের টাকা লগ্নি করে। জি, অবশ্যই। তো সেটা করতে হবে, এবং আপনার যে আমাদের যে সুদের হার সেটা যাতে কমানো যায় সেটাও কিন্তু আমাদের একটা ব্যবস্থা রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম তারা যেন এসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই একটা পয়েন্ট থেকেই, যেমন বিডা যদিও করেছে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকরী হচ্ছে না। বিদেশি বিনিয়োগকারী হোক, ইভেন দেশীয় বিনিয়োগকারী, তাদেরও কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে। এই জায়গাগুলোকে যাতে আমরা দ্রুত রিমুভ করতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি আরও স্বস্তির জায়গা আসবে, এবং বিনিয়োগের ক্ষেত্রে দেশি এবং বিদেশিরাও কিন্তু আরও আস্থা ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক,
বিনিয়োগ বাড়লে অর্থনীতিতে যেমন গতি বাড়ে তেমনি বাড়ে উৎপাদন, কর্মসংস্থান, জনগণের আয় এবং ক্রয় ক্ষমতা। সেই সঙ্গে বাড়ে বাজারে পণ্যের চাহিদাও। অন্যদিকে বিনিয়োগের অভাবে অর্থনীতিতে দেখা দেয় স্থবিরতা, নেমে আসে বিপর্যয়। সুতরাং সব বাধা দূর করে বিনিয়োগ বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। মূলধনের যোগান সহজলভ্য করতে হবে। সুদের হার বিনিয়োগ সহায়ক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিল্পের অবকাঠামো নির্মাণ, ব্যবসা নিবন্ধন, আইনগত এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। দ্রুত ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং মূল্য নিয়ে দীর্ঘমেয়াদী নীতিমালা গ্রহণ করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং যোগাযোগ খাতে নেওয়া বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।